আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য বা অবিশ্বাস্য ধরনের কখনো কিচ্ছু দেখিনি। অন্য 5 জন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ এবং একঘেয়ে রুটিন বাঁধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর। সাইলেন্স, সবাই শান্ত হয়ে বসো। সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি। এমন সময় একটা ছেলে আর একটা ছেলের হাত থেকে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেবার চেষ্টা করছে আমার চোখে পড়ল। আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিলাম। তাতে অন্য একটি ছেলে বলে উঠল, স্যার কমল সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে স্যার। আমি বললাম, কার মেডেল? কিসের মেডেল? সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বলল, আমার মেডেল স্যার। অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম, কমল, তুমি ওর মেডেল নিচ্ছিলে? কমল নামে ছেলেটি বলল, নিচ্ছিলাম না স্যার, এটা দেখতে চাইছিলাম, তাও দেবে না। ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেবার কি অধিকার আছে? বসো, ওরকম আর করবে না। কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ঈষৎ কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করলাম, কই, কি মেডেল দেখি? কোথায় পেলে মেডেল? ভেবেছিলাম আজকাল কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা, সাঁতারের বা দৌড়ের প্রতিযোগিতা এইসব অনুষ্ঠিত হয়ে থাকে, তারই কোনো কিছুতে সুধীর হয়তো 4র্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটা আধুলির মতো মেডেল পেয়ে থাকবে, এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সেটা ক্লাসে এনে 5 জনকে বেশ গর্ব করে দেখাতে চাইবে। এমনকি এই ছুতোয় পুরো ক্লাস হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে একবেলার জন্য ছুটিও চাইতে পারে। সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছলো তখন সেটাকে তাচ্ছিল্যের সঙ্গে হাত পেতে নিলাম। কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলাম। না, এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয়। মেডেলটা পুরনো, বড় এবং ভারী চমৎকার গড়ন। কি জিনিস দেখি? মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধো অন্ধকার ক্লাসরুমে ভালো পড়তে পারলাম না। ওপিটটা উল্টে দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা। পকেটে চশমা নেই, মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি। এর মধ্যে অনেকগুলো ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখবার জন্যে। তাদের ধমক দিয়ে বললাম, যাও বসোগে সব, ভিড় করো না এখানে। একটা ছেলেকে বললাম, এই এদিকে শোন, কি লেখা আছে মেডেলের গায়ে পড়তো। ক্লাস 7-এর ছেলে খুব কষ্টে ধীরে ধীরে পড়ল, ক্রিমিয়া সেবাস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা। আর ও পিঠে সার্জেন্ট এস বি পার্কিন্স, 6th ড্রাগন গার্ডস, 1854। দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ক্রিমিয়া যুদ্ধের সময় সেবাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করবার জন্যে এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগন গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে। এ তো সাধারণ জিনিস মোটেই না। ক্রিমিয়া, সেবাস্টোপোল, চার্জ অব দ্য লাইট ব্রিগেড। কিন্তু কলকাতার নীলমণি দাসের লেনের সুধীর সাহার কাছে সে মেডেল কোথা থেকে এলো? এই সুধীর, এই সুধীর, এদিকে এসো। এ মেডেল কোথায় পেয়েছো? ওটা আমার স্যার। তোমার তো বুঝলুম, কিন্তু পেলে কোথায়? আমার দাদু দিয়েছেন স্যার। আচ্ছা, তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো? হ্যাঁ স্যার জানি। আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিল। আমাদের ওষুধের দোকান ছিল কিনা স্যার, সাহেবের বউয়ের অসুখ করায় টাকা কম পড়লে ওটা বাঁধা রেখে ওষুধ নিয়ে গিয়েছিল, আর ফেরত নিয়ে যায়নি। দাদুর মুখেই এসব কথা শুনেছি। হিসাব করে দেখলাম প্রায় 86 বছর পেরিয়ে গেছে সেই বছরটা থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স এই মেডেলটা পায়।
তখন তার বয়স যদি 20 বছরও হয়ে থাকে, এখন তার বয়স হওয়া উচিত 106। সুতরাং সে মোড়ে ভূত হয়ে গেছে কোন কালে। সেদিন ছিল শনিবার। সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব, আগেই ঠিক করে রেখেছিলাম। আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন, বেশ পড়াশোনা আছে, গ্রামেই থাকেন। ভাবলাম তাঁকে মেডেলটা দেখালে তিনি খুব খুশি হবেন। সুধীরের কাছ থেকে মেডেলটা চেয়ে নিলাম, সোমবারে ফেরত দেব এই কথা বলে। স্কুলের ছুটির পরে বাড়ি থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে 2:30-এর গাড়ি ধরলাম। গ্রামের স্টেশনে যখন নামলাম তখন বিকেল 5টা, 5:30 হবে। 2 মাইল রাস্তা হেঁটে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যের আগেই হয়তো পৌঁছতে পারা যেত, কিন্তু আমি খুব জোরে হাঁটিনি। ভাদ্র মাসের শেষ, অথচ বৃষ্টি তত বেশি না হওয়ায় পথঘাট বেশ শুকনো খটখটে। পথের ধারের বর্ষার শেষের গাছপালা দেখতে খুব ভালো লাগছিল, তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলাম। আমার বাড়িতে কেউ থাকে না। পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন বরাবর। আমার এক ছোটবেলার বন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে। পিসিমার মুখে শুনলাম আজ দিন 15 হলো বৃন্দাবন বাড়ি এসেছে। শুনে খুব আনন্দ হলো। সন্ধ্যের পরই ওর সঙ্গে দেখা করব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বের হলাম। যাবার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলাম, বৃন্দাবনকেও দেখাবো। নদীর ধারে গিয়ে দেখি বর্ষার জন্য নদীর জল ভয়ানক বেড়েছে। নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠে গিয়ে পড়েছে। অনেকক্ষণ বসে রইলাম। সন্ধ্যের অন্ধকার নামল। একটু একটু করে বাদুড়ের দল বাসায় ফিরছে, কেউ কোনো দিকে নেই। এক জায়গায় বর্ষার তোড়ে নদীর পাড় ভেঙে গেছে। অনেকটা উঁচু পাড়ের নিচে খরস্রোতা বর্ষার নদী। জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কিরকম নদী ভেঙেছে দেখবার ইচ্ছে হলো। একটা ছোট টিলার ধারে দাঁড়িয়ে নিচে জলের ঢেউ দেখছি। পাড়টা সেখানে অনেকটা উঁচু, জল অনেক নিচে। হঠাৎ হঠাৎ আমার মনে একটা অদ্ভুত ইচ্ছে জেগে উঠল। হ্যাঁ, আমি আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়ব। আশ্চর্য, দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছেটা যেন ক্রমেই বেড়ে উঠছে। ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দি দি লাফ দি। অথচ বর্ষার খরস্রোতা নদী, কুটো ফেললে দুখানা হয়ে যায়। আমি কিন্তু সাঁতার জানি না। গভীর জল পাড়ের নিচেই। ইচ্ছেটা কিছুতেই যেন আর সামলাতে পারছি না। এমনকি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে আমাকে লাফ দিতেই হবে, নইলে আমার জীবনের সব সুখ নষ্ট হয়ে যাবে। কেউ যেন আমার কানে সমানে ফিসফিসিয়ে বলে চলেছে, লাফ দাও, লাফ দাও, লাফ তোমাকে দিতেই হবে, আমি বলছি তোমাকে লাফ দাও। তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলাম, কারণ মনে হচ্ছিল যেন এরপর আমার আর যাওয়ার কোনো ক্ষমতাই থাকবে না। পা দুটো যেন ক্রমশ শীষের মতো ভারী হয়ে উঠছে। এরপর ওই বিপজ্জনক নদীর পাড় থেকে পা দুটোকে নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার। নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসবার রাস্তায় ওসব ইচ্ছে আর কিচ্ছু নেই। আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেলাম। কি অদ্ভুত, এরকম হওয়ার মানে কি? ট্রেনেও কয়েক ভাঁড় চা খেয়েছি, আবার বাড়ি এসেও 2-3 পেয়ালা চা খেয়েছি। এসবেই হয়তো শরীরটা গরম হয়ে থাকবে, তাই ওরকম। বৃন্দাবনের বাড়ি গেলাম। বৃন্দাবনকে অনেকদিন পর দেখে সত্যিই খুব আনন্দ হলো। দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলাম। অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী। বড্ড গরম আজ, কোথাও এতটুকু হাওয়া নেই। ভাদ্র মাসের গুমোট গরম। বৃন্দাবন বলল, চল ভাই, ছাদে গিয়ে বসে একটু গল্প করি, তবুও একটু হাওয়া পাওয়া যাবে। এই শোন, তুই আমাদের এখানে খেয়ে যাবি, মা বলে দিয়েছেন।
তোর বাড়িতেও খবর দেওয়া হয়ে গেছে। দুজনে ছাদে উঠলাম। বাড়িটা দোতলা। দোতলায় ছাদের ওপর একখানা মাত্র ঘর আছে। আমি জানতাম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন। দোতলা ছাদে উঠে দেখলাম বাড়ির পিছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা। বললাম, বৃন্দাবন? হ্যাঁ রে, বাড়িতে রাজমিস্ত্রি খাটছে বুঝি? হ্যাঁ রে, কাকার ঘরটা মেরামত হবে। উত্তর দিকে দেওয়ালটার গা থেকে নোনা ধরা ইটগুলো বার করা হচ্ছে। বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকল। আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব। খানিকক্ষণ ঘরের মধ্যে গল্প করে আমি একটু জল খেতে চাইলাম। বৃন্দাবন জল আনতে নিচে নেমে গেল। আমি ছাদে পায়চারি করতে লাগলাম। ছাদে কেউ নেই, অন্ধকার ছাদটা। যে দিকটায় রাজমিস্ত্রিরা ভাড়া বেঁধে কাজ করছে, পায়চারি করতে করতে সেখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি, হঠাৎ হঠাৎ আমার মনে হলো, ছাদ থেকে লাফ দিয়ে পড়ি না কেন? লাফ তো দেওয়াই যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে লাফ দিতে হবে। বেশ হবে, লাফ দেব। প্রায় দুর্দমনীয় ইচ্ছে হলো লাফ দেওয়ার। লাফ দি। সঙ্গে সঙ্গে আমার মনের গভীরে কে যেন বলছে, এমন সময় বৃন্দাবন ছাদের ওপর এসে বলল, আয় আয়, ঘরে আয়, মা চা পাঠিয়ে দিচ্ছেন। আরে তুই ওখানে দাঁড়িয়ে কেন? হায় এদিকে আয়, ওখানে কি করছিস? ছাদের ধার থেকে আমি সরে এলাম। একটু আগেই আমার মনে যে ইচ্ছেটা হচ্ছিল সে সম্পর্কে বৃন্দাবনকে কিছুই বললাম না। আরও প্রায় আধ ঘন্টা কথা বলবার পরে নিচ থেকে চা আর খাবার এসে পৌঁছল। আমরা দুই বন্ধুতে অনেক রাত অবধি গল্পগুজব করলাম। তারপর বৃন্দাবন খাওয়ার কদ্দূর জোগাড় হলো সেটা দেখতে নিচে চলে গেল। ঘরের মধ্যে খুব গরম। আমি বাইরের ছাদে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলাম। রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে এসে দাঁড়িয়ে আমার মনে হলো, লাফ এবার দিতেই হবে। কেউ নেই ছাদে, কেউ বাধা দিতে আসবে না। এটাই উপযুক্ত সময়। সঙ্গে সঙ্গে লাফ দাও, এই তো উপযুক্ত সময়। কেন দাঁড়িয়ে আছো? লাফ দাও, লাফ দাও। আমার মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে। হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙল। এ কি সর্বনাশ! তুই লাফ দিয়ে পড়লি দেখলাম যেন। ভাগ্যিস বাঁশে পা বেঁধে গিয়েছে, তাই রক্ষে। কি হলো তোর? আমি তো কিছুই জানি না। আমার কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল আমার? বৃন্দাবন আমাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে শুইয়ে দিল। সকলে বলল, ট্রেনে আসা দরুন আর গরমে শরীর খারাপ হয়ে যাওয়ায় আমি হয়তো মাথা ঘুরে পড়ে গেছিলাম। আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি, লাফ আমি ইচ্ছে করে দিয়েছিলাম। তবে ঠিক যে সময়টাতে আমি লাফ দিয়েছি সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারলাম না। বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলাম। বিছানায় পাশ ফিরতেই হঠাৎ কি যেন একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল। পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা। আশ্চর্য, এটার কথা এতক্ষণ ভুলেই গেছিলাম। বৃন্দাবনকে সেটা দেখালাম। ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। একাই থাকি একটা ঘরে। একটা জিনিস খেয়াল করলাম, যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার। বাড়িতে যখন ঢুকলাম তখন ভয়টা যেন বাড়ল। কই, একা ঘরে এর আগে কতবার শুয়েছি, এমন ভয় তো মনে কোনোদিন হয়নি। না, শরীরটা সত্যিই খারাপ।
শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক। আলো নিভিয়ে শুয়ে পড়লাম। আমার মাথার কাছে একটা বড় জানলা। জানলা দিয়ে বাড়ির পিছনের বাগান বেশ চোখে পড়ে। জ্যোৎস্না উঠেছে, কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না। হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি। কতক্ষণ ঘুম হয়েছিল জানি না, তাও ঘন্টাখানেকের বেশি হবে না। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার মাথার দিকের জানলায় কে যেন একটা দাঁড়িয়ে আছে, যেন মাথা তুলে সেদিকে তাকালেই তাকে দেখতে পাবো। আর কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভীষণ ভয় করতে লাগলো। অথচ কিসের যে ভয় তা জানি না। এমন ভয় যে কিছুতেই মাথার জানলার দিকে তাকাতে পারলাম না। চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়াদেতে দুটো হাত রেখে কে যেন দাঁড়িয়ে আছে। জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে। আমি ওদিকে চাইলেই তাকে দেখতে পাবো। প্রাণপণে চোখ বুজে শুয়ে রইলাম। না না, কিছুতেই তাকাবো না ওইদিকে, কিছুতেই তাকাবো না। প্রাণপণে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে? কিসের যেন একটা পচা গন্ধ, তার সঙ্গে পচা একটা ঘায়ের গন্ধ মেশানো। এতকাল বাড়িতে থাকা নেই, যার ওপর বাড়িঘর পরিষ্কার রাখার ভার, সে কিছুই হয়তো দেখাশোনা করে না। এ যেন আমার মনের ভেতর বলছে, চেয়ে দেখো, চেয়ে দেখো, তোমার মাথার দিকে চেয়ে দেখো, কে দাঁড়িয়ে আছে তোমার মাথার জানলার দিকে চেয়ে দেখো, একবার চেয়ে দেখো। না না, আমি চাইবো না, আমি কিছুতেই তাকাবো না জানলার দিকে, কিছুতেই না। আমি বালিশটা দাঁত দিয়ে চেপে ধরলাম। তাকাবো না, কিছুতেই তাকাবো না, কিছুতেই তাকাবো না। হঠাৎ জানলার ধারে কি যেন একটা শব্দ হলো। অদ্ভুত ধরনের শব্দটা। কে যেন জানলার গড়াদের ওপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। একবার, দুবার, তিনবার ভয়ে আমার বুকের মধ্যে ঠিপঠিপ করতে লাগলো। কাউকে ডাকবো চিৎকার করে, একবার তাকিয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি। একটা ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই, আরো কেউ একজন এখানেই আছে আমার সঙ্গে। আর নিদ্রাহীন চোখে এসে আমার ওপর খর দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে। আমায় সে কিছুতেই আজ নিরাপদে বিশ্রাম করতে দেবে না। বারবার ঘুম আসছে আর ভেঙে যাচ্ছে, কিন্তু বিছানার ওপর উঠে বসতে সাহস হচ্ছে না। আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের থেকে ভেসে আসছে, খুব মৃদু টোকার শব্দ, যেন শব্দটা বলছে, তাকিয়ে দেখো, পিছন ফিরে জানলার দিকে তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো। এই অবস্থায় ভোর হলো, দিনের আলো ফুটল। লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় গেল মিলিয়ে। নিশ্চিন্ত মনে বেলা 9টা পর্যন্ত ঘুম দিলাম। তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বেরোলাম। ওই পাড়ার রাস্তায় আমার সেই জ্যাঠামশায়ের সঙ্গে দেখা। তাঁকে দেখাবার জন্যে আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু বৃন্দাবনের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি। আমায় দেখে তিনি বললেন, এই যে সুরেন, ভালো আছো বাবা? কাল তুমি এসেছো দেখলুম, তখন অনেক রাত, তাই আর ডাকলুম না। বোধহয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে, তাই না? আমি তখন ছাদে পায়চারি করছি। ওহ, যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে। তা তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না। তুই লোকটি কে? তোমার বন্ধু বুঝি? আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললাম, আমার সঙ্গে লোক কাল রাত্রিরে? সে কি জ্যাঠামশাই,
তোমার সঙ্গে লোক ছিল না বলছো? একা যাচ্ছিলে? আমার চোখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা? তাই হবে জ্যাঠামশাই, চোখে হয়তো ঝাপসা দেখে থাকবেন, রাত্রিবেলা তো, বয়স হয়েছে। আমার সঙ্গে কেউ ছিল না। তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটার ছায়া কিরকম আলো আঁধা দেখেছেন, চোখে অমন ভুল হতেই পারে। আম গাছের এদিকে যখন তুমি বই টর্চ জ্বাললে, তখন দেখলুম তুমি আর তোমার পেছনে ওই একজন লম্বা মতন লোক। তারপর তুমি টর্চটা নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে। তখনও জ্যোৎস্নার আলো, আর আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটি তোমার পেছনে পেছনে যাচ্ছে। এমনকি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞেস করি তোমার বন্ধুটি কি। একেবারে এত ভুল হবে চোখের? জ্যাঠামশাইকে আবার বুঝিয়ে বললাম, আমার সঙ্গে কাল কেউ ছিল না জ্যাঠামশাই। সেদিন রাতের ট্রেনে কলকাতায় ফিরব। বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হচ্ছি। তখনই সন্ধ্যের অন্ধকার বেশ নেমেছে। বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি। বাগানটা পার হতে প্রায় 5-6 মিনিট লাগে। মস্ত বড় বাগান। বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ কি ভেবে পিছন ফিরে চাইলাম। সঙ্গে সঙ্গে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আচমকা আচমকা ভয়ে আমার পুরো শরীর কাঠ হয়ে গেল। কে ওটা ওখানে দাঁড়িয়ে? রাস্তা থেকে একটু পাশে আগাছা জঙ্গলের মধ্যে আধো অন্ধকারে একটা অদ্ভুত মূর্তি, খুব লম্বা, তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি, পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা। ছবিতে ইংরেজ সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায়। মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। সারা দেহ কেমন যেন অবশ হয়ে আসছে। মাথাটা হঠাৎ ভীষণ হালকা হয়ে গেছে। বোধহয় আর আধ মিনিট এভাবে থাকলে জ্ঞান হারিয়ে পড়ে যেতাম। কারণ সেই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে। আমার পা দুটো তখন বেজায় ভারী হয়ে রয়েছে। একটুখানি নড়বার উপায় নেই মূর্তিটার সামনে থেকে। ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা ঢুকলো। 2-3 জন লোকের গলা শব্দ শুনে আমার সাহস ফিরে এলো। আমি ওদের ডাক দিলুম চিৎকার করে, বাঁচাও! ওরা ছুটে এলো। আমায় ওখানে বনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বলল, ওখানে কি বাবু, কি হয়েছে? তারপর লণ্ঠন তুলে ওদের মধ্যে একজন আমার মুখ দেখে বলল, আপনি? কি হয়েছে? মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গেছে। ভয় টয় পেলেন নাকি? বাউরি বাগান জায়গাটা ভালো না, সন্ধ্যের পর এখানে অনেকে আসতে ভয় পায়। লোকটা যখন লণ্ঠনটা উঁচু করে তুলে ধরল আমার মুখে, সেই আলোয় দেখলাম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক একই রকম দাঁড়িয়ে। অথচ ওরা কেউ দেখতে পাচ্ছে না, শুধুমাত্র আমি। একজন বলল, কি দেখছিলেন এখানে বাবু? এই সারা গাছটা ডালপালা কেটে মাথায় ঝোপের মতো করে রেখেছে, যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয়। আসুন আসুন, চলে আসুন বাবু। আমি দেখলাম সারা গাছই বটে। মাথার দিকের পাতাগুলো কেটে দেওয়ায় ছোট গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসের ঘোড়ার বালামচির টুপি। লোকের চোখের কি ভুলই হয়। ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিল। পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলাম। সুধীর বলল, আপনাকে দাদু একবার ডেকেছেন, আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি চলুন, দাদু আপনাকে নিয়ে যেতে বলেছেন। স্কুল ছুটির পর সুধীরের সঙ্গে ওদের বাড়ি গেলাম। সুধীরের দাদু বললেন, আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু। সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে, শুনলাম কি না। আপনার দেশের ঠিকানা জানতুম না, তাহলে একটা তার করে দিতুম। ও মেডেলটা আমার বাবাকে
একজন কোরা সৈন্য দিয়ে যায়। আমি তখনও জন্মাইনি, বাধা দিয়েছিল, আর উদ্ধার করতে পারেনি। ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে। আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না, অনেক কাল আগের কথা, বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে। সেই দিনই সন্ধ্যের সময় ছাদ থেকে পড়ে মারা গেল। মৃতদেহের পকেট থেকে ওই মেডেলটা বেরোলো। ছাদ থেকে পড়ে মারা গেল? পকেটে মেডেল পাওয়া গেল? হ্যাঁ মাস্টার বাবু, হ্যাঁ, আমার নিজের ভগ্নিপতি, মিথ্যে কথা বলবো না। আজ 27-28 বছর আগের কথা। ওটা আরো 2-1 নিয়েছে, তখনই ফেরত দিয়ে গিয়েছে। বলে রাতে ভয় পায়, গা ছমছম করে, কে যেন পিছনে ফলো করছে বলে মনে হয়। ও বাইরের লোকে সহ্য হয় না, প্রাণ পর্যন্ত বিপন্ন হয়। তাই ভাবছিলুম একটা তার করে দেব। মাসখানেক পরে আমি আবার দেশে যাই। বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলাম, সেদিকে তাকিয়ে দেখি সেই সাঁড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না। যে আম গাছটার ধারে সাঁড়া গাছটা দেখেছিলাম, সেখানে দিনের বেলাতেও বেশ ভালো করে দেখেছি, কোথাও সে সাঁড়া গাছ নেই, বা গাছ কেটে নিলে যে গুঁড়িটা থাকবে তারও কোনো চিহ্ন নেই। কখনো সেখানে একটা বড় সাঁড়া গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে।